আজ আমরা কথা বলবো এমন এক দেশ নিয়ে যাকে বলা হয় এক অপরাজেয় দুর্গ। মানে এর দেয়াল কিন্তু কোনো মানুষের বানানো না, প্রকৃতি নিজেই যেন একে রক্ষা করার জন্য চারদিকে প্রাচীর তুলে দিয়েছে। একবার ভাবুন, পৃথিবীর ইতিহাসে কত বড় বড় সাম্রাজ্য এলো আবার চলেও গেল, কিন্তু ইরানের মানচিত্রটা ওটা হাজার বছর ধরে প্রায় একই রকম রয়ে গেছে। কখনো কি মাথায় এসেছি কেন সেই রোমান সাম্রাজ্য থেকে শুরু করে অটোম্যান, এমনকি আজকের দিনে সুপার পাওয়ার্সরাও এই দেশটাকে পুরোপুরি নিজেদের কবজায় আনতে পারেনি? চলুন আজ আমরা সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি। জানা যাক সেই অদম্য শক্তির গল্প যা ইরানকে করে তুলেছে অপরাজেয়। হ্যাঁ, ঠিক তাই। ইরান কিন্তু এমনই একটা দেশ যার বর্ডার হাজার হাজার বছর ধরে প্রায় একই রকম আছে। আর এর পেছনের আসল কারণটা হলো এর ভূগোল, এর ভূপ্রকৃতি, যা দেশটাকে একটা সত্যিকারের প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে। তো চলুন সবার আগে ইরানের এই প্রাকৃতিক বর্মটাকেই একটু কাছ থেকে দেখে আসি, কি বলেন? দেখুন, ইরানের উত্তরে একদম দেয়ালের মতো দাঁড়িয়ে আছে বিশাল অ্যালবোজ পর্বতমালা, আর পশ্চিমে আছে জাগ্রস পর্বতমালা। এই দুর্গম পাহাড়গুলোই কিন্তু ইরানকে আরব দুনিয়া থেকে বলতে গেলে একদম আলাদা করে রেখেছে। এখানেই শেষ না, দেশের ভেতরেও আছে দাস্তে কাভির আর দাস্তে লুতের মতো বিশাল ভয়ঙ্কর সব মরুভূমি। মানে যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য এ এক সত্যিকারের দুঃস্বপ্ন। এই প্রাকৃতিক দেয়ালের জোর যে কতটা, সেটার সবচেয়ে বড় প্রমাণ হলো ইরান ইরাক যুদ্ধ। মনে করে দেখুন, 1980 সালে সাদ্দাম হোসেনের ইরাক যখন ইরানকে আক্রমণ করলো, তখন এই জাগ্রস পর্বতমালাই ছিল ইরানের আসল ঢাল। বিশ্বাস করবেন, 10 বছর ধরে যুদ্ধ চলল, কিন্তু ইরাকি বাহিনী ইরানের 1 ইঞ্চি জমিও দখলে নিতে পারেনি। তো বলাই যায়, প্রকৃতির তৈরি এই বিশাল দেয়ালগুলো মানুষের বানানো চীনের মহাপ্রাচীরের চেয়েও অনেক বেশি শক্তিশালী, তাই না? আচ্ছা, স্থলভাগের কথা তো হলো, এবার চলুন একটু সমুদ্রের দিকে তাকাই, কারণ সেখানেই লুকিয়ে আছে ছোট্ট একটা গলি যা ইরানের হাতে তুলে দিয়েছে পুরো বিশ্বকে নাড়িয়ে দেওয়ার মতো এক ক্ষমতা। এই ছোট্ট গলিপথটার নাম হলো হরমুজ প্রণালী। আর এই সরু রাস্তাটা দিয়েই কিন্তু সারা পৃথিবীর প্রায় 35% তেল আনা নেওয়া করা হয়। তার মানে কি দাঁড়ালো? পুরো বিশ্ব অর্থনীতি কিন্তু এই এলাকার শান্তির ওপর নির্ভর করে। আর এই জায়গার নিয়ন্ত্রণটা কার হাতে? হ্যাঁ, ইরানের হাতে। এই জায়গাটায় ইরান কিন্তু এক বিশেষ ধরনের কৌশল ব্যবহার করে। এটাকে বলা হয় সোয়ার্ম ট্যাকটিক্স, মানে সোজা বাংলায় ঝাঁকে ঝাঁকে আক্রমণ করার কৌশল। ব্যাপারটা একটু কল্পনা করুন তো, সাগরের বুকে ভাসছে আমেরিকার বিশাল এক এয়ারক্রাফট ক্যারিয়ার, আর হঠাৎ করে কোত্থেকে যেন শত শত ছোট ছোট স্পিড বোট এসে ওটাকে চারদিক থেকে ঘিরে ফেলল। এই বোটগুলো এত ছোট আর এত দ্রুত যে ওই বিশাল জাহাজের অত্যাধুনিক রাডারও এদের ঠিক মতো ট্র্যাক করতে পারে না। তার উপর যদি সাগরের নিচে আগে থেকেই মাইন পাতা থাকে, তাহলে ভাবুন তো ওই বিশাল যুদ্ধজাহাজটা এক মুহূর্তের মধ্যে কতটা অসহায় হয়ে পড়বে। কথায় আছে না, যখন কারো দেয়ালে পিঠ ঠেকে যায় তখনই সে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। ইরানের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই হয়েছে। 1979 সালের বিপ্লবের পর কি হলো? ইরান প্রায় সারা বিশ্ব থেকে একঘরে হয়ে গেল। আর ঠিক তখনই ইরাক তাদের ওপর মিসাইলের বৃষ্টি ঝরাতে শুরু করলো। তখন ইরান একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে এই লড়াইটা তাদের একাই লড়তে হবে। তখন তাদের কাছে কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, কিন্তু যা ছিল তা হলো অদম্য ইচ্ছাশক্তি। তারা তখন লিবিয়া আর উত্তর কোরিয়া থেকে কোনোভাবে কিছু স্কার্ড মিসাইল জোগাড় করলো। তারপর সেগুলোকে একদম পার্টস বাই পার্টস খুলে প্রত্যেকটা অংশ নিয়ে গবেষণা শুরু করলো। এই যে একটা জিনিসকে ভেঙে আবার হুবহু বানিয়ে ফেলার চেষ্টা, এই পদ্ধতিটাকেই বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। আর সেই জেদ থেকেই আজ তারা বানিয়ে ফেলেছে ফাতাহের মতো হাইপারসনিক মিসাইল। এটা শব্দের চেয়েও 15 গুণ বেশি গতিতে চলে। এর স্পিডটা কেমন জানেন? ঢাকা থেকে চট্টগ্রামে যেতে এর 1 মিনিটেরও কম সময় লাগবে। ভাবা যায়, এমন একটা মিসাইল যা মাত্র 7 থেকে 12 মিনিটের মধ্যে টার্গেটে হিট করতে পারে, সেটাকে আটকানো তো প্রায় অসম্ভব একটা ব্যাপার, তাই না? শুধু মিসাইলই না, তারা এমন কিছু বানিয়েছে যা আরও চমকপ্রদ, যেমন শাহেদ 136 ড্রোন। এগুলো দেখতে সাধারণ, দামেও অনেক সস্তা, কিন্তু ভয়ঙ্কর কাজের। আর এখানেই আসে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের আসল খেলাটা।
মানে যেখানে একটা দুর্বল পক্ষ খুব কম খরচে শক্তিশালী প্রতিপক্ষকে বিশাল একটা অর্থনৈতিক ধাক্কা দেয়। ব্যাপারটা মজার, এই ড্রোনগুলোর এক একটার দাম মাত্র $20,000 মতো, অথচ এগুলোকে আকাশেই ধ্বংস করতে শত্রুপক্ষকে খরচ করতে হয় $1,000,000 মিসাইল। কি দারুণ এক কৌশল, তাই না? তাহলে সব কিছু মিলিয়ে ইরানকে দখল করাটা কেন প্রায় অসম্ভব একটা কাজ? এর উত্তরটা কিন্তু কোনো একটা কারণে সীমাবদ্ধ নেই, বরং এটা কয়েকটা জিনিসের এক জাদুকরী মিশ্রণ। একদিকে আছে প্রকৃতির দেয়া সে দুর্ভেদ্য সুরক্ষা, অন্যদিকে হরমুজের মতো গুরুত্বপূর্ণ জায়গার নিয়ন্ত্রণ। তার সাথে যোগ হয়েছে একঘরে হয়ে যাওয়ার পর জন্ম নেয়ার নিজস্ব উদ্ভাবনী শক্তি। আর সবকিছুর মূলে আছে পারস্যের হাজার হাজার বছরের পুরনো সভ্যতা থেকে পাওয়া এক শক্তিশালী জাতীয় পরিচয়। এই সব কিছু মিলেই তৈরি হয়েছে ইরানের এই অদম্য রূপ, যা গত 4 দশক ধরে তারা ত্যাগের মাধ্যমে অর্জন করেছে। ইরান আসলে পুরো বিশ্বকে এটাই দেখিয়ে দিয়েছে যে যুদ্ধ জেতার জন্য শুধু দামি অস্ত্রই সবকিছু নয়। তাহলে শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আজকের এই আধুনিক প্রযুক্তির যুগেও কি ভূগোলই একটা দেশের সবচেয়ে বড় শক্তি, নাকি মানুষের মেধা আর উদ্ভাবনী ক্ষমতা যে কোনো প্রাকৃতিক বাধাকেও অতিক্রম করে যেতে পারে? এটা আসলেই ভাবার